স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরে বিস্তারিত। দ্রুত সংস্কার করা গেলে ডিসেম্বরের মধ্যেই হবে নির্বাচন, তবে সংস্কারের কাজ বেশি হলে নির্বাচন দিতে আরও কয়েক মাস দেরি হতে পারে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, ভোটে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে হবে। দ্রুত সংস্কার শেষ করা গেলে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব, আবারও জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সংস্কার কাজ দীর্ঘায়িত হলে আরও কয়েক মাস বেশি সময় লাগতে পারে বলে জানান তিনি। যদি আমাদের ইচ্ছা মতো দ্রুত সংস্কার করা যায় তাহলে ডিসেম্বরে আমরা নির্বাচন করতে পারব। আর যদি সংস্কারের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে আমাদের আরও কয়েক মাস সময় লাগতে পারে। নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও অন্যান্য দলের অংশগ্রহণ নিয়েও প্রশ্নের জবাব দেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা এটা করতে চায় কিনা। আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। অধ্যাপক ইউনূস ঢাকায় তার সরকারি বাসভবনে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে আরও বলেন, সাবেক সরকারের রেখে যাওয়া বিশৃঙ্খল পরিস্থিতি এবং বিধ্বস্ত অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এরপর অর্থনীতি। এটি এক ছিন্ন ভিন্ন অর্থনীতি, বিধ্বস্ত অর্থনীতি। এটা এমন কিছু যেন 16 বছর ধরে কিছু ভয়ানক টর্নেডো হয়েছে এবং আমরা এখন টুকরোগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন ও ভারতের সাথে সম্পর্কের অবনতি, এটাই কি বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি? বিবিসি সাংবাদিকের এমন প্রশ্নের ব্যাখ্যাও দেন ইউনূস। আমি কাজ শুরু করার প্রথম দিন থেকেই যেটা মেনে চলার চেষ্টা করছি সেটা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক হবে সর্বকালের সেরা। দুই দেশ একই বন্ধনে আবদ্ধ এবং কেউ কাউকে ছাড়া কল্পনা করতে পারি না। তবে কোথায় যেন মেঘ জমে আছে। কোনো ক্ষেত্রে ভুয়া খবর প্রচার করা হচ্ছে। কোনো মিডিয়া আমাকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সহায়তা কমানোয় বাংলাদেশের প্রভাব কেমন পড়তে পারে? এমন প্রশ্নের উত্তরে ইউনূস বলেন, আমাদের নিজেদেরকেই নিজেদের ঘাটতি পূরণ করতে হবে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে চান ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। আগামী বুধবারের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে বৃহস্পতিবার থেকে মানববন্ধন কর্মসূচি পালন করবে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এনআইডি উইংয়ের কর্মকর্তা কর্মচারীরা সিইসি কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তাদের আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, শিগগিরই ইসি থেকে চিঠি পাঠানো হবে সরকারের কাছে। সিইসি আশা করেন সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে সামনের জাতীয় নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। এনআইডি সেবা ওটা আলাদা এন্টিটির কাছে যাবে, এই ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এমন কিন্তু আমি শুনি নাই। প্লাস আমাদের অবস্থান আমরা লিখিতভাবে সরকারকে জানাবো। এগুলাকে গুরুত্ব দিয়ে সরকার একটা বাস্তব সবকিছু পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নেবে বলে আমি বিশ্বাস করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। গত 10 ডিসেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করে আপিল বিভাগ। মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়। একই সঙ্গে তাদের জরিমানাও স্থগিত করে আপিল বিভাগ। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে 2013 সালে 17 নভেম্বর একটি মামলার ঢাকার বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেয়। ওই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হাইকোর্টে আপিল করে। ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেয়।
আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কারো কোথাও কোনো অভিযান চালানোর এখতিয়ার নেই, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শন শেষে তিনি বলেন, যে কোনো ধরনের মব নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। ঈদের ক্ষেত্রে যেন চাঁদাবাজি যেন না হয় এবং ছিনতাই যেন না হয়, এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কার্যক্রম থাকবে। কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই আলটিমেটাম দেন মুস্তাক তাহমিদ। এ সময় সার্জিস সহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার দাবি করেন তিনি। বর্ণনা দেন পুরো ঘটনার। এ হামলা পরিকল্পিত উল্লেখ করে তিনি নর্থ সাউথের সাবেক ও বর্তমান 2 শিক্ষার্থীকে দায়ী করেন। সাংবাদিক ভাইরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাই। আমি আমার সাধারণ শিক্ষার্থী ভাই ব্রাদারকে অনুরোধ করেছি তারা যাতে রাস্তায় না নামে, তারা যাতে জনগণকে ভোগান্তির সৃষ্টি না করে। আমি 72 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, আমার অনিতলম্বে মামলা নেওয়া হোক এবং আহমেদ শাকিল এবং মাশরুফ গংদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক। ঈদে নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে লঞ্চের রুট পারমিট বাতিল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সচিবালয়ে ঈদে নৌপথ নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে তিনি আরও জানান, 15 রোজার পর গুলিস্তান সদরঘাটের রাস্তা যানজট মুক্ত রাখার নির্দেশনা দেয়া হয়েছে। 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন। 15 রমজান থেকে এই যা যা বলা হয়েছে এগুলো কার্যকর শুরু হবে। রাজধানীর ভাসানটেকের বিআরপি বস্তিতে আগুনে নিঃস্ব হয়েছে শতাধিক পরিবার। বেলা 11:15টায় আগুনের খবর পেয়ে মিরপুর ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। বেলা 12:30টার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। ফায়ার সার্ভিস জানিয়েছে 30 থেকে 35টি ঘর পুড়ে গেছে, তবে স্থানীয়দের দাবি অন্তত 70টি ঘর পুড়েছে। নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নিয়ন্ত্রণ নেওয়া, এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা চ্যাথাম হাউসকে দেয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। জয়শঙ্কর বলেন, 6 বছর আগেই সংবিধানের 370 নম্বর ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। এরপর জম্মু কাশ্মীরের আর্থ সামাজিক উন্নয়নকে গতিশীল করতে সেখানে বিধানসভা নির্বাচন দেয়া হয়েছে। এখন জম্মু কাশ্মীরের যে অংশটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে সেটিকে ভারতের মানচিত্রভুক্ত করাই পরবর্তী লক্ষ্য বলে জানান তিনি। এই ধাপটিকেই সংকটের চূড়ান্ত সমাধান বলেও উল্লেখ করেছেন জয়শঙ্কর। জম্মু কাশ্মীরের মোট ভূখণ্ডের 43% ভারতের এবং 37% পাকিস্তানের দখলে, বাকি 20% চীনের দখলে রয়েছে। ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দিতে হামাসকে শেষ সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, হামাস যদি কথা না মানে তাহলে ভয়াবহ পরিণতির শিকার হতে হবে। এদিকে প্রথা ভেঙে হামাসের সাথে কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। শেষ হয়েছে গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়। চলছে দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর প্রক্রিয়া। এরই মধ্যে ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দিতে হামাসকে শেষবারের মতো সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হামাসের বন্দিশালা থেকে মুক্ত কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই হামাসের বিরুদ্ধে উচ্চারণ করেছেন কঠোর হুঁশিয়ারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, অবিলম্বে সব জিম্মিকে মুক্তি দিতে হবে।
মৃত জিম্মিদের দেহাবশেষও ফিরিয়ে দিতে হবে, না হলে হামাসের শেষ দেখে নেওয়া হবে। এদিকে দীর্ঘদিনের কূটনৈতিক প্রথা ভেঙে হামাসের সঙ্গে গোপন আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। গাজায় আটক মার্কিন জিম্মিদের মুক্তি নিশ্চিত করতেই এই আলোচনা শুরু হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন মার্কিন জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোয়েলার। কয়েক সপ্তাহ জুড়ে কাতারের দোহায় হামাস কর্মকর্তাদের সঙ্গে বোয়েলারের বৈঠক হয়েছে, তবে সেখানে হামাসের পক্ষে কে উপস্থিত ছিলেন তা জানা যায়নি। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। মুশফিকুর রহিমের মতো সিনিয়র আরও বেশ কিছু ক্রিকেটারদের অবসর নিয়ে চলছে আলোচনা সমালোচনা। মুশফিকের অবসরের ঘোষণার পর অনেকেই হয়েছেন আবেগতাড়িত। নিজেদের সোশ্যাল মিডিয়ায় তাকে বিদায় জানিয়েছেন তামিম, মাশরাফি, ইকবালরা। নিজের ফেসবুক পেজে মুশফিকের পরিশ্রমের কথা উল্লেখ করেন সাবেক অধিনায়ক ম্যাশ। এছাড়া মুশফিকের টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের জন্য শুভ কামনা জানান তিনি। অন্যদিকে মুশফিকের এমন সিদ্ধান্তে আবেগী হয়েছেন তামিম ইকবালও। ফেসবুকে একটি ভিডিও বার্তাও দেন তামিম, জানান তার কঠিন পরিশ্রমের কথা, যা প্রজন্ম থেকে প্রজন্ম মনে করবে বাংলাদেশের ক্রিকেট। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।